ভাষণ নিয়ে আমরা দেখছি যে দুইটি পক্ষ মুখোমুখি একটি অবস্থানে, কি বলছে যে রাষ্ট্রপতি দিতে পারবেন না, বিএনপি বলছে যে না রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সেক্ষেত্রে আপনি কি মনে করছেন? আসলে দেখছেন সহ আলোচক যারা উপস্থিত আছেন, এখানে তো জামাত কিছু বলছে বলে আমি দেখি নাই, বলেছে এনসিপি। জামায়াতও বলেছে, আজকে জামায়াতের বক্তব্য ছিল, জামায়াতের নায়েবের আমির আজকে বক্তব্য দিয়েছেন। কিন্তু প্রিভিয়াসলি আমরা বলেছি এটা মানে বিরোধী দলের যে মূল, আমি বারবার বলার চেষ্টা করছি এনসিপি এখন বিরোধী দল। সো এটা বিএনপি জামাত এখন আর বিরোধী দল না, জামাত কোনো বিরোধী দল না, জামাত আর এনসিপি মিলিয়ে মানে বিএনপি এবং কথা বলছে সেটার ব্যাপারে ক্রিটিক বলেন, অবজারভেশন বলেন, অল্টারনেটিভ প্রপোজাল বলেন, এগুলো দিচ্ছে এনসিপি। জামাত কথা বলছে না, জামাত কোনো মানে জামাত যা বলছে এটা আমরা লিড দিচ্ছি, তারা ফলো করছে। ও জামাতকে এনসিপি লিড দিচ্ছে, অফকোর্স। এবং আপনি ভোটের দিকেও দেখেন না যে জামাত তো আসলে তার ইতিহাসে কোনোদিন এত ভোট পায় না, এটা তো এনসিপি না থাকলে সম্ভব হতো না। এবং আমি এটাও মনে করি না এত আসনও তারা পেতো যদি এনসিপি এই জোটে না থাকতো। সো তাদের জায়গা থেকে আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করেছি, তারা ভালোভাবে বিরোধী দলের রাজনীতিটা বুঝতে শিখুক, এটা আমরা চাই। কিন্তু গণতান্ত্রিক পন্থায় ভালো বিরোধী দল হওয়ার জন্য, অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সিবল বিরোধী দল হওয়ার জন্য, এটা বিরোধিতা করার জন্য বিরোধিতা করা এটা এক রকমের, কিন্তু এটা আসলে বাংলাদেশের মানুষ আর পছন্দ করে বলে মনে হয় না। আরেকটা হচ্ছে রেসপন্সিবিলিটি নিয়ে বিরোধিতা করা, এটা আরেক রকমের। সো তখন আপনি যখন রেসপন্সিবিলিটি নেবেন, বিএনপির ভালো দিকগুলো আপনি বলবেন, যেগুলো ভালো কাজ করছে সরকার সেগুলো বলবেন। যেমন আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা সাধুবাদ জানিয়েছি ফ্যামিলি কার্ডের যে প্রজেক্টটা, এটাকে পাইলট প্রজেক্ট আকারে চালু করা, এটার জন্য কিন্তু আমরা সাধুবাদ জানিয়েছি। সো এটা আমরা সাধুবাদ যেমন জানাবো, যখন ভুল করবে তখন মানে কড়া করে ধরাটাও আমাদের কাজ হবে। কিন্তু জামাত আসলে কোন দলই না। আপনি দেখেন যে একটা পররাষ্ট্র উপদেষ্টা নিয়োগ করার জন্য ওনাদের, আমি আসলে কতগুলো ঘটনা বলবো। আমি জুলাই সনদের স্বাক্ষর থেকে আজ অবধি আমি যদি বলতে শুরু করি তাহলে এটা মনে হবে যে আমার মনে হয় যে যখন জামাতের পক্ষ থেকে কাউকে আপনারা কথা বলবেন, তখন জামাতের কেউ যদি ফর্মালি এসে আপনাদের সাথে কথা বলে সেটা বেশি ভালো হবে। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, রাষ্ট্রপতি যখন ভাষণ দেবে, এই রাষ্ট্রপতি কার রাষ্ট্রপতি? বিএনপি রাষ্ট্রপতি? এটা আওয়ামী লীগের রাষ্ট্রপতি। এবং ওনার সম্পর্কে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এই মন্তব্য করেছেন, 5 আগস্ট উনি নানান জনের হাতে পায়ে ধরছিলেন। ওনার ব্যক্তিত্ব হচ্ছে এই লেভেলের, হাতে পায়ে ধরছিলেন এবং বলছিলেন যে আপনাদের লিফলেট পেয়েছি, আপনাদেরকে তো চিনি। এই ধরনের ব্যক্তিত্বের কোনো মানুষ বাংলাদেশে আজ পর্যন্ত মানে মন্ত্রিসভায়ও জায়গা পেয়েছে কিনা আমার সন্দেহ আছে, ব্যক্তিত্বের জায়গা থেকে শুধু। ওনার অন্যান্য কার্যক্রম যদি এখন আমরা বলতে চাই, যে আওয়ামী লীগের সময়ে যেই ধরনের হত্যাকাণ্ড হয়েছে এবং 3 বার যে ভোট দিতে পারলো না মানুষ, দেশের মানুষ, এবং সেটা উচ্ছ্বাসটা তো বিএনপি প্রত্যক্ষ করেছে কিনা, বিএনপি আসলে সে যে ভোটগুলো পেয়েছে এটা নিয়ে শোকরানা আদায় করেছে কিনা, এটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ যদি দেখতো মানুষের যে উচ্ছ্বাস, বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়েছে, খুবই সাধুবাদ জানাই। কিন্তু এটা যদি বিএনপি বুঝতে পারতো এই ভোটের যে মূল্য, এটা 3টা অবৈধ ভোটের পরে আসছে, তাহলে এই 3টা অবৈধ ভোটের যে মানে দেখানো প্রধানমন্ত্রী, সে আসলে প্রধানমন্ত্রী না, তাহলে তাকে সাবেক প্রধানমন্ত্রীও বলা যায় না, প্রধানমন্ত্রী চেয়ারের মূল্যও তাকে দেওয়া যায় না। একইভাবে রাষ্ট্রপতি চেয়ারের মূল্য আর তখন থাকে না। যখন আপনি মানুষ হত্যা করেন, মানুষের সার্বভৌমত্ব যখন আপনি লঙ্ঘন করেন, তখন অলরেডি আপনি ওই পদ থেকে বিচ্যুত হয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি সবচাইতে বড় পিছনে টেনে রাখার যে কাজটা হচ্ছে, সেটা হচ্ছে এই রাষ্ট্রপতিকে সবসময় সামনে রাখা। একটা ফ্যাসিস্ট সরকারের এমব্লেম, প্রতীক, এবং ফ্যাসিজমের প্রতীক হিসেবে আপনি একজনকে নিয়ে হেঁটে বেড়াচ্ছেন, এটা দেখতে শোভন দেখায় না। দ্বিতীয়ত, গণভোটের চেয়ে বড় ম্যান্ডেট আর কোনো কিছু নাই একটা গণতান্ত্রিক সোসাইটিতেও। সেইটা আপনি আবার পার্লামেন্টে গিয়ে পাশ করছেন, এটা হচ্ছে আপনি জনগণকে চ্যালেঞ্জ করছেন যে আপনাদের যে বৈধতা সেইটা আমরা মনে করি না, বিধায় 2/3 নিয়ে আমরা যে পার্লামেন্টারিয়ানরা যাচ্ছি আমরা এটা চেক করে দেখব। এটা আপনি সরাসরি, আপনি যদি আইনগত জায়গা থেকেও দেখেন, আপনি সরাসরি মানুষকে চ্যালেঞ্জ করছেন। এখন এত ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মওকুফ, শিক্ষার্থীদের জন্য 10 লাখ টাকা, মানে আমি নিজে থেকেই বলছি, আবার বলা লাগবে না কষ্ট, বিএনপি কি করছে, মানে প্রথম অধিবেশনের আগে সাকসেস রেট খারাপ না, এবং জ্বালানি তেলের যে সংকট সেটাও বেশ কাটিয়ে উঠেছেন বলেই মনে হচ্ছে, আমারও কিছু অবজারভেশন আছে। তারপরও এরপরেও যখন আপনি একজন ফ্যাসিস্ট এমব্লেমকে সাথে নিয়ে ঘুরে বেড়ান, তখন কিন্তু বোঝা যায়, মনে হয় যে এক ধরনের দুর্বলতা মানে বিএনপি সরকারের মনে কাজ করছে, এক ধরনের হয়তো আশঙ্কা কাজ করছে, একে সাথে নিয়ে না রাখলে আওয়ামী লীগের একটা সাপোর্ট পাওয়া যাবে না। তো এই যে দুর্বলতা, এটা জনসম্মুখে প্রকাশ করা, এটা কোনো মানে সঠিক স্টেটসম্যানশিপের পরিচয় দেয় না। তাহলে কি মানে এনসিপি কি ওয়াকআউট করবে কিনা? দেখেন, গণতান্ত্রিক সংস্কৃতিতে এই বিষয়গুলো আছে, ওয়াকআউট, প্রতিবাদ জানানোর ব্যাপার, কিন্তু আসলে বিরোধী দলকে এমন জায়গায় ঠেলে দেওয়া উচিত না প্রথম অধিবেশনে আসলে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কিছু হোক। কিন্তু যেই মাত্রার এটা একটা প্রতীক, মানে আমি পূর্বে ব্যাখ্যা করলাম যে কেন এটা এই পর্যায়ে এসছে, কিন্তু এটার কারণে
বিরোধী দল যদি কোনো অ্যাকশনে যায় তাহলে কিন্তু এটা বিরোধী দলের মানে এটা অপারঙ্গম একটা জায়গা থেকে, আর কিছু করার নাই, অপারগতার জায়গা থেকে এটা করতে হবে। কিন্তু মানে প্রথম অধিবেশনে এটা যে বিরোধী দলকে বাধ্য করা হবে এটা করতে বা এরকম কোনো কিছু হবে, এটা তো আমরাও চাই না আমাদের জায়গা থেকে। কিন্তু আমি মনে করি যে গণতান্ত্রিক সংস্কৃতিতে এগুলো ওকে, এটা বিএনপিও একসময় বিরোধী দল ছিল, তাদের জায়গা থেকেও এটা নিশ্চয়ই ওকে হবে। কিন্তু এখন পর্যন্ত ওই ক্যাবিনেট মিটিং কেমন হয়, মানে এই যে পার্লামেন্টারিয়ান যে মানে সভাটা কেমন হবে সেটা নিশ্চয়ই আমাদের যারা এমপি নির্বাচিত হয়েছেন তারা পরিকল্পনা করছেন, কৌশলগুলো তারা ঠিক করবেন নিশ্চয়ই। জি, আমি আপনার কাছে আবার আসবো। আমি নিরফার আপনার কাছে আসছে। মনিয়াপা, আজকে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল একটি বক্তব্য দিয়েছেন, আমি তার বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই। বিএনপির প্রতি উদ্দেশ্য করে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই অভ্যুত্থানে বেনিফিশিয়ারি হয়ে সরকার গঠন করে এখন উল্টো পথে হাঁটছে। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের আইনি যুক্তি, আইনি ভিত্তি এবং জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্র চলছে। যারা জুলাই অভ্যুত্থানের বেনিফিশিয়ারি হয়ে সরকারি দলে গিয়ে সরকার গঠন করলেন তারা রহস্যজনক কারণে এখান থেকে পিছুটান বা একেবারে উল্টো পথে হাঁটছেন। এটি বিএনপিকে উদ্দেশ্য করে সরাসরি বলেছেন। দুঃখজনক, ওনার বক্তব্যটা এক কথায় দুঃখজনক। কারণ উনি যে বক্তব্যটা রেখেছেন সেটা যথাযোগ্য না, অসত্য, সত্য নির্ভর না। ওনারা সবসময় ওনারাই নাটকগুলো করেছেন, ওনারা প্রত্যেকটা ক্ষেত্রে এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। জুলাই সনদ, জুলাই অভ্যুত্থান, জুলাই আপনার প্রোক্লেমেশন, এগুলো সব এনসিপির ব্রোনচাইল্ড। এনসিপি এগুলো বের করেছে। ওরা যেভাবেই হোক ওরা চেয়েছে ওদের জীবনটাকে সুন্দর করতে, যে ওরা যেহেতু সামনের কাতারে ছিল, আমরা অস্বীকার করি না, একটা পরিবর্তনের কিন্তু বেনিফিট যদি বলে তাহলে সবচেয়ে বেশি জামাত পেয়েছে। বিএনপি এর আগে 3, 4 বা 5, 6 বার সরকারে থেকেছে। আওয়ামী লীগের সঙ্গে যদি জেনুইন ইলেকশন হতো বিএনপি বিপুল ভোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করত। সেখানে জামাতে তো কোশ্চিন কালে কল্পনা করতে পারে না। সেটা কিভাবে হয়েছে আমি জানি না, আমার হিসাব মিলে না। তো উনি যে কথাটা বলেছেন আমি ওই কথায় আসছি। এটা আপনার নিশ্চয় মনে আছে, শহীদ মিনারে এই জুলাই প্রোক্লেমেশন নিয়ে এনসিপির এটা শুরু হলো, ব্রনচাইল্ড আমি বলবো। তারপরে বিএনপি তখন থেকেই এটার সাথে হ্যাঁ না এর মাঝখানে ছিল, মানে মোটামুটি হ্যাঁ পক্ষে ওরকম ছিল না যে এটা আসলে এনসিপি কখনো রাষ্ট্র পরিচালনা করে নাই, অভিজ্ঞতা নাই। ওরা যে কথাগুলো বলে ওরা সামনের হিসাবটুকুই হিসাব করে। এটার যে একটা আলাদা একটা সংবিধান আছে, সংবিধানের প্রেক্ষাপটে রাষ্ট্রপতির কাছ থেকে প্রধান উপদেষ্টা শপথ নিয়েছেন, মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদ শপথ নিয়েছেন, এই জিনিসগুলো ভুলে গেলে চলবে না। অভ্যুত্থান বা বিপ্লব আমরা যেটাই বলি না কেন, এটা স্থায়িত্ব খুবই কম থাকে, 2 দিন, 1 দিন, 1 ঘন্টা, 10 ঘন্টা, 5 ঘন্টা এরকম। এটা বছর থাকে না। যে কারণে তারা যে যখন চিন্তা করলো যে রাষ্ট্রপতিকে এখনই বিদায় করতে হবে, তখন আর টাইমটা মেকে অনেকটা বেলা হয়ে গেছে, কয়েক মাস চলে গেছে। তখন তারা বলল, সেই নিয়ে শুরু হলো প্রথম থেকে এই যে টানাপোড়েনটা। তারপরে ওই সরকার হঠাৎ করে তারা এই আপনার সংস্কারের কথা বলল। সংস্কারে বিএনপি কখনো পিছপা না, বিএনপি সংস্কার চায়। বিএনপি সংস্কারে বসলো, যদিও বলছিল যে এটা সংসদ হওয়ার পরে একটা নির্বাচন হোক, নির্বাচন হওয়ার পরে আমরা এই সংস্কারগুলো করব। কিন্তু বিএনপির এই কথাটা জামাত এবং তখন এনসিপি হয় নাই, তারা এই বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের উপর সওয়ার হয়েছিল কোন দল, আমি বলবো তারা তাদের মুখ দিয়ে অনেক কথা বলাতো। তো তারা এটাই রাজি হলো না, আগে সংস্কার থাকতে হবে। বেশ, আগে সংস্কার, কতটুকু সংস্কার করতে হবে, সংস্কার করলো। সংস্কারের মধ্যে যেটা সম্ভব না সেটাই সাথে সাথে বিএনপি নোট অফ ডিসেন্ট নিয়ে আসলো। সেই নোট অফ ডিসেন্ট গুলো সব রাখা হলো এবং একটা পর্যায়ে সিগনেচারের কথা আপনি খেয়াল করে দেখেন যে এনসিপির ব্রোনচাইল্ড এই আপনার জুলাই সনদ, সে এনসিপি সিগনেচার করলো না, সিগনেচার করলো বিএনপি কে দিয়ে সিগনেচার করালো। অনেক হ্যাঁ না এর মধ্যখানে বিএনপি সবশেষে একটা সুন্দর নির্বাচনের জন্য অনেক কিছু মেনে নিল। এবং কথা এরকমই যে এটা যত সিগনেচারই হোক এটা কোনো কাজে আসবে না যে পর্যন্ত একটা লিগ্যাল সংসদে এটার বিল উপস্থাপন হওয়ার পরে এটা হাজযুক্ত হয়েছে বলে এটা পাস না হবে, ততক্ষণ পর্যন্ত এটা যত কিছুই করি না কেন। তখন জামাত উল্টা বলা শুরু করলো, আমরা গণভোট চাই। গণভোট এনসিপিও বললো গণভোট চাই, গণভোট বিএনপি না করলো। কিন্তু তাদের এই বলাতে আবারও ওই জায়গাটায় আসলাম যে সুন্দর একটা নির্বাচনের লক্ষ্যে বিএনপি এটাও মেনে নিল। আচ্ছা ঠিক আছে, গণভোট করেন, কোনো লাভ হবে না, আপনাকে পাস ওইখানে করতেই হবে। এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টা যে কাজটা করলেন, উনি যে আবার ঘোষণা দিলেন এই গণভোটের জন্য, সেইখানে কিন্তু যেখানে সিগনেচার করা ছিল ওই পেপারটা নোট অফ ডিসেন্ট সহ ওটা নাই, ওটা একটা নতুন পেপার আসলো। সেই নতুন পেপার আসার পরে বিএনপি আবার প্রতিবাদ করলো। প্রতিবাদ করার পরে কেউ কোনো এটার উত্তর দিল না এবং জামাতও কিছু বললো না, কেউ কিছু বললো না। বিএনপি প্রতিবাদ করা মানে একটা নোট রাখা, বিএনপি প্রতিবাদ করলো।
বিএনপি তারপরে গণভোট নিয়ে যে একই দিনে ইলেকশন হলে আছি নইলে নাই, কারণ এত পয়সা খরচ করে যেটার কোনো সারমর্মই নাই ওরকম, যেটার জন্য আপনাকে সংসদে যেতেই হবে, সেটা নিয়ে এত এত কিছু করার তো কোনো কারণ নাই। এবং শেষে জামাত মেনে নিল একই দিনে, এনসিপি মেনে নিল একই দিনে, নির্বাচন হলো, একটা পার্সেন্টেজ ভোটে আসলো। ভোটে যদি 100% ভোট হতো, তারপরেও কিন্তু সংসদে গিয়েই পাশ করতে হবে, এটা রুলস এর মধ্যেই পড়ে। এটা রুলস এন্ড রেগুলেশনের মধ্যে এটা নাই। এইটা করার জন্য এই গণভোটের জন্য আরেকটা গণভোটের দরকার ছিল, যেহেতু সংবিধানে এটা নাই। এই গণভোটটা করা যাবে কি যাবে না, এটার জন্য আরেকটা গণভোট করার দরকার ছিল, সেটা যেহেতু হয় নাই। তো আপনার বিএনপি এখন পর্যন্ত ওই কথাটাই বলছে যে আইনকে লঙ্ঘন করা যাবে না, আইনের মতো করে আমরা কাজ করব। এখন আইনের মতো করে যেখানে নোট অফ ডিসেন্ট ছিল ওটা নিয়ে আবার আলোচনা হবে, সংসদে চুলচেরা বিশ্লেষণ হবে, বিশ্লেষণে তারা তাদের মতবাদ ব্যক্ত করবে। এখানে আরেকটা এমবার্গো তুলে দিছে চিফ অ্যাডভাইজার সাবেক, উনি বলছে যে 180 দিন, এর মধ্যে যদি পাস না হয় অটোমেটিক পাস হয়ে যাবে। এটা তো মগের মুল্লুক না। উনি ওনার মতো মগের মুল্লুকের পরে উনি ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিলেন, উনি মগের মুল্লুকের মতো কথা বলতে পারে। কিন্তু আপনি যদি সংসদকে মানেন, আপনি যদি রাষ্ট্রকে মানেন, আপনি রাষ্ট্রের আইন মানতে বাধ্য, সংবিধান মানতে বাধ্য। ঠিক, আপনার সামনে সেটি আমরা দেখবো, অধিবেশন শুরু হচ্ছে, সেখানে হয়তো অনেক বিষয় নিয়ে উত্তপ্ত আলোচনা হবে। আমি আবার সামান্তের কাছে আসতে চাই, কিন্তু তার আগে আপনি গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বক্তব্য দিয়েছেন, আপনি নিশ্চয়ই সেটা শুনেছেন বা দেখেছেন, আমি সেটি উল্লেখ করতে চাই আবারও। তিনি বলেছেন 133টি অধ্যাদেশ প্রণয়ন করেছে অন্তর্বর্তী সরকার, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমরা এসব উপস্থাপন করতে বাধ্য, কিন্তু সেই 133টা অধ্যাদেশের কোনটা কিভাবে গৃহীত হবে তা জাতীয় সংসদের এখতিয়ার। তিনি আরো বলেছেন, আপনারা সবাই জানেন এর বাইরে আরো একটি আদেশ জারি করা হয়েছে, সেই আদেশটার নাম হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। এটা ম্যাসকুলিন না ফেমিনিন নাকি কমন জেন্ডার আমি জানি না। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটি কোন জেন্ডার এটি তিনি জানেন না। এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। না, সালাউদ্দিন আহমেদ উনি পর্ষিয়ান রাজনীতিবিদ এবং উনি অনেক ঐক্যমত্য কমিশনে বিএনপির পুরো পতাকা বহন করেছেন উনি। সো উনি যা বলছেন ধারণা করে বুঝে বলছেন। এখন জুলাই সনদের উপরে কিন্তু আসলে আমাদের সকলেরই অস্তিত্ব নির্ভরশীল। বিএনপি এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সক্রিয় এবং সবচেয়ে বেশি তাদের দাবি করা অনুযায়ী যে সবচেয়ে বেশি শহীদের সংখ্যা তাদেরই। সো জুলাই গণঅভ্যুত্থানকে জুলাই সনদ বলেন, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আপহোল্ড করা, টিকিয়ে রাখা, সেইটাকে এনার্জি হিসেবে কাজে লাগানো, এটা কিন্তু বিএনপির জন্য বেশি দরকার। 2/3 মানে সবকিছুরই 2/3, 2/3 মানে শুধু পার্লামেন্টের 2/3 না, দায়িত্বের 2/3, ব্লেমের 2/3, এবং এই যে যা কিছু হচ্ছে, জুলাইয়ে যা কিছু হয়েছে এটারও 2/3। তাহলে এই যে সবকিছু মিলিয়ে মানে আমার কাছে কখনো কখনো মনে হয় তারা পিক এন্ড চুজ করছেন, একটা টেনশন দেওয়ার চেষ্টা করছেন। এটাও হতে পারে, গণতন্ত্রের খাতিরে সরকারি দলের পাওয়ার অনুযায়ী তারা কিছুটা চাপ প্রয়োগ করার চেষ্টা করবেন বিরোধী দলের উপরে। কিন্তু জুলাই সনদ অন্যান্য বিষয় বাদ দেন, অন্যান্য বিষয়ে তারা কাজ করার চেষ্টা করছেন। জুলাই সনদের ব্যাপারে, আপরাইজিং এর ব্যাপারে বিএনপির যে মনোভাব, এটা কিন্তু তাদের দলীয় নেতাকর্মীর সেন্টিমেন্টের বিপক্ষেও যেতে পারে। কারণ জুলাইয়ে বড় বড় নেতারা মাঠে নামেন নাই ঠিকই, কিন্তু আপামর যে এই যে যুব দল, ছাত্র দলের যারা জেল ফেরত আসামিও ছিলেন এর মধ্যে অনেকে, যারা অনেকে মানে এই জুলাই অভ্যুত্থানে নতুন প্রজন্ম যারা ইয়াং ফোর্স বিএনপি, তারা কিন্তু এটা ভালোভাবে নিতে থাকবে, এটা মনে করার কোনো কারণ নাই। এবং এই যে জুলাই সনদের উপরে কিন্তু বিএনপির এখনকার ম্যান্ডেটও নির্ভর করছে। এটা যদি এই মানে কনসিস্টেন্সি যদি বোঝা না যায়, শুধু সাংবিধানিক 72-এর সাংবিধানিক ধারাবাহিকতাই যদি আমরা বুঝি, আর এই মুহূর্তে যে ধারাবাহিকতা চলছে এটাকে অস্বীকার করি, এটা হচ্ছে পিক এন্ড চুজ করা। যেটা আমার সুবিধা মতো হয় যে সেটাকে আমি চুজ করলাম, যেটা আমার সুবিধা মতো হয় না সেটাকে আমি বাদ দিলাম। কিন্তু এই মুহূর্তে জুলাইকে ধারণ করে এবং জুলাইকে আপহোল্ড করে বিএনপির এগিয়ে যাওয়া উচিত এবং সংস্কারের কার্যক্রম করা উচিত। সনদকে যখন আপনি প্রশ্নবিদ্ধ করেন, কেউ তো আসলে বিএনপিকে মানে বাধা দেয় নাই যদি তারা সাইন না করতেন। আপনি আদেশ প্রণয়ন হওয়ার আগেই কেন আপনি সাইনিং এ গেলেন? এটা তো এনসিপি যায় নাই। এনসিপি তো সেই জায়গা থেকে নতুন দল হিসেবেও দূরদর্শী ভূমিকা পালন করেছে বলে তাহলে অন্তত স্বীকার করা উচিত। কারণ তারা আদেশটা দেখতে চেয়েছিল, আদেশ ঠিক আছে মনে করেছে যখন, তখন তারা সাইন করেছে। বিএনপিও একই ভূমিকা পালন করতো, সমস্যা তো ছিল না। কিন্তু তাদেরকে কোনো কিছু বাধাগ্রস্ত করে নাই, তা সত্ত্বেও তারা যখন সিগনেচার করেছেন সেটার দায়িত্ব তাদেরকে নিতে হবে। তার মানে এখানে তাদেরও দুর্বলতা ছিল অনেক কিছু, যে কারণে এটাকে ঢাকার কারণে তারা সাইন করতে যেতে চেয়েছেন এবং সাইন করেছেন। এখন সেটার ফল তো তাদেরকে নিতে হবে। আমি যেটা বললাম সবকিছুরই 2/3। সো আমার কাছে মনে হয় যে
জুলাই সনদকে শত্রু জ্ঞান করা, সংস্কারকে শত্রু জ্ঞান করা বিএনপির জন্য বুমেরাং হবে। এবং বিএনপি যারা পার্লামেন্টারিয়ান আছেন তাদেরকে অবশ্যই এটাকে পজিটিভলি নিতে হবে, অভ্যুত্থানকে আপহোল্ড করতে হবে। আপনারা যদি আপহোল্ড না করেন, আপহোল্ড করার মতো লোক আছে, আমরা আপহোল্ড করছি। তো আপনারা যদি আপহোল্ড না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ধীরে ধীরে এক ধরনের শত্রু শুধু না, মানে এটার অপোজিশনে চলে যাচ্ছেন, জুলাই আপরাইজিং এর অপোজিশনে চলে যাচ্ছেন। শুধুমাত্র মানে আপনি সরকারি দল হয়ে জুলাই আপরাইজিং এর অপোজিশনে থাকবেন জুলাইয়ের পরের একটা নির্বাচনের পরে, এটা গ্রহণযোগ্য না, এটা বিএনপি বোঝা উচিত। জি, আমি আবারও আসবো। আমরা শুনছিলাম যে সামান্তা একটি কথা বলছিল যে জুলাই আপরাইজিং এর এগেইনস্টে চলে যাওয়া। আমি আপনার বক্তব্য শুনবো, আমাকে বিরতিতে যেতে হচ্ছে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত, আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক এমপি নীলুফার চৌধুরী বনি এবং এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আপনার বিরতিতে যাবার আগে আমরা আপনার কাছে প্রশ্ন ছিল যে আসলে আপরাইজিং এর এগেইনস্টে যাচ্ছে কিনা। দেখেন, বিএনপি ধারণ করে জুলাইকে, বিএনপি প্রত্যেকটা ক্ষেত্রে জুলাইয়ের কথা স্মরণ করে। আপনি খেয়াল করেন, আপনি গতকালকের প্রোগ্রামটাও যদি দেখেন, সেখানেও কিন্তু জুলাই উপস্থিত ছিল। তো প্রতিটা ক্ষেত্রে বিএনপি জুলাইকে আপনার স্মরণ করতে চায়। এবং এই যে কথাটা সামান্তা বলেছেন যে শহীদের সংখ্যা, হ্যাঁ সত্যিই তাই। বিএনপি যেহেতু একটা বড় দল, ওদের তো দল ছিল না, ওরা সাধারণ পিপল হিসেবে, সাধারণ ছাত্রছাত্রী হিসেবে এসেছিল। তো সেইখানে বিএনপির লোকজন থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিএনপিকে চেপে, গলা টিপে ধরে তো এটা আদায় করা যাবে না। বিএনপি যেটুকু সবার জন্য ভালো হয়, যদি বিশ্বাসটা রাখতো, তাহলে কিন্তু আজকে এই সমস্যাগুলোই হয় না। আরেকটি কথা বলছিলেন যে বুমেরাং হয়ে যাবে বিএনপির জন্য, সেটি কি আপনি কি মনে করেন? অনেকের জন্য বুমেরাং অনেক সময়ই হয় না? আওয়ামী লীগ কি কখনো ভেবেছিল তারা এরকম হবে? হয়েছে, আর আগেও হয়েছে, মুসলিম লীগও হয়েছে। বিএনপি যদি মনে করে, বিএনপি যদি স্রোতের বিপরীতে সম্পূর্ণ অবস্থান করে, বিএনপি তো স্রোতের বিপরীতে অবস্থান করতে চায় না, বুমেরাং হবে বলেই স্রোতের বিপরীতে অবস্থান করতে চায় না। বিএনপি একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করতে চায়। সেই রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করতে গিয়ে যদি কেউ একটু মন খারাপ করে, কারো যদি মন খারাপ হয়ে যদি রাষ্ট্রের জন্য মঙ্গল হয়, সেটা বিএনপি মেনে নেবে। আমি সেই জায়গায় আমিও মনে করি এটা কিন্তু গণতন্ত্রের বিউটি। গণতন্ত্র এই কথাটা বলে যে আমি তোমার কথা মেনে নাও নিতে পারি, কিন্তু তোমার বলার অধিকারের জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারি। তো এই যে তারা বলছে, আমরা সম্মান জানাচ্ছি, তারা চাইছে, আমরা তাদের সাথে একমত হচ্ছি। কিন্তু যেটা বাধ্য করে একমত হওয়া, সেটা তো বিএনপি চাইলে আইনের বাইরে যেতে পারবে না। আইনের বাইরে যাওয়ার জন্য আগে সংশোধনী আনতে হবে। সংশোধনী আনার জন্য এ টু জেড সবাইকে একখানে থাকতে হবে। সে একখানে কি জামা থেকেছে? আমি তো এনসিপির কোনো দোষ বলবো না, কারণ যার অভিজ্ঞতাই নাই সে তো আমাদের কাছ থেকেই শিখবে। আমরা অন্যায় করলে সেই অন্যায় থেকে সে শিখে সে কিন্তু ভালো কাজ করবে না, সেও তো সেটাই করবে। তো আমরা, জামাত তো অনেক দিনের রাজনৈতিক দল, জামাত তাহলে এই কাজগুলো কেন করলো? প্রত্যেকটা ব্যাপারে জামাত এক ধরনের, সবকিছুর মধ্যে এক ধরনের নিষেধাজ্ঞার মধ্যে জামাত অবস্থান করলো। তো জামাত যে এটা বাড়াবাড়ি করে, এটা কি খুব বেশি বাড়াবাড়ি হয় না? আপনার জামাত এনসিপি একসাথে মিলে যদি জুলাই সনদের জন্য বলে থাকে, জামাতের জন্য এনসিপি পিছিয়ে গেল, জামাত কিন্তু ঠিকই তার সিগনেচারটা করলো। আমরা তো সময়ে মানুষকে অনেক কিছু শেখাই, আমরা তো দেখলাম।